ফারহান, তুই কি আজকে ফ্রি আছিস? হ্যাঁ আম্মু, আছি। কিন্তু কেন? তাহলে বিকেলে আমার সাথে একটা জায়গায় চল। আমি একা একা যেতে পারবো না। সে না হয় যাব, কিন্তু কোথায় যাবে সেটা তো বলো। সেটা গেলেই দেখতে পাবি। বিকেলে রেডি থাকিস। এই বলেই আম্মু চলে গেল। আমি কিছুই বুঝলাম না। আম্মু তো কোথাও খুব একটা যায় না, তাহলে আজকে আবার কোথায় যাবে? তারপর বিকেলের দিকে রেডি হয়ে নিচে এসে আম্মুকে ডাকতে লাগলাম। আম্মু, বিকেল তো হয়ে গেল, চলো কোথায় যাবে? হ্যাঁ, আসছি, দাঁড়া। বলেই আম্মু নিচে এলেন। এসে আমাকে একটা টি শার্ট পরে থাকতে দেখে বিরক্ত হয়ে বললেন, এটা কি পরেছিস তুই? কেন? টি শার্ট? এটা চেঞ্জ করে অন্য কিছু পরে আয়। অন্য কিছু মানে কি করব? আর কেন? ওহ, এত প্রশ্ন করিস কেন? যা বলেছি তাই কর। তোর সাদা শার্ট আছে না? ওইটাই পরে আয়। যা। আমি এখন পারবো না এসব পড়তে। আর তাছাড়া আমার কাপড় দিয়ে তোমার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? অনেক সম্পর্ক। সেটাও সময় হলে জানতে পারবি। এখন যা, চেঞ্জ করে আয়। আম্মুর জোড়াজড়িতে বাধ্য হয়ে চেঞ্জ করতে গেলাম। আলমারি থেকে একটা সাদা শার্ট বের করে পরে নিলাম। এমন একটা ভাব যেন বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। রেডি হয়ে নিচে এসে দেখি আব্বুও অফিস থেকে চলে এসেছেন। যেটা দেখে আরও অবাক হলাম, কারণ আব্বু সন্ধ্যা ছাড়া বাসায় খুব একটা আসেন না। আব্বু আমাকে দেখে বললেন, উফ, এত লেট করলে হবে? সেই কখন থেকে এসে বসে আছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে পড়লেন। তারপর গাড়ি বের করে আম্মুকে জিজ্ঞেস করলাম, এখন তো বলো কোথায় যাব, না হলে লোকেশন ট্র্যাকিং করব কিভাবে? তারপর আম্মু আমাকে একটা জায়গার নাম বললেন। ওইখানে গিয়ে বামের রাস্তায় ঢুকবি। তারপর বাকিটা আমি বলে দিব। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর আম্মুর দেওয়া লোকেশন অনুযায়ী যেতে লাগলাম। প্রায় ৩০ মিনিট পর আম্মু হঠাৎ গাড়ি থামাতে বললেন। আমি বাহিরে তাকিয়ে দেখলাম একটা দোতলা বাড়ি। এবার আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, এটা কার বাসা? আমার ছেলেবেলার বান্ধবী রেহানার বাসা। কি? আমি তো আরও ভেবেছিলাম হয়তো কোথাও ঘুরতে যাবে। ওটাও তো এক ধরনের ঘোরাই। উফ আম্মু, তোমার বান্ধবীর বাসায় তুমি আসবে তো আসো না, আমাকে কেন নিয়ে এসেছো? আমার এখানে কি কাজ? আরে, তুই দেখবি না আমার বান্ধবীকে? আর তাছাড়া রেহানাও বলেছিল তোকে দেখবে। এখন কথা না বলে নাম গাড়ি থেকে। গাড়ি থেকে নামতেই একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। মনে হচ্ছিল কিছু একটা আছে যেটা শুধু আমি ছাড়া সবাই জানে। আম্মু আর আব্বু বেশ এক্সাইটেড, বরং একটু বেশি এক্সাইটেড। আর এটাই আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। বাসার গেট খুলতেই ভেতর থেকে হাসির শব্দ ভেসে এলো। মনে হলো আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল কেউ। আম্মু দরজায় নক দিতেই ভেতর থেকে একজন মধ্যবয়সী আন্টি দরজা খুললেন। মুখে এমন এক হাসি যেন আমাকে বহুদিন ধরে চেনেন। আরে, এটাই ফারহান। এত বড় হয়ে গেছে। আমি ভদ্রভাবে সালাম দিলাম। বুঝতে পারলাম এটাই হচ্ছে আম্মুর সেই ছোটবেলার বান্ধবী রেহানা আন্টি। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমটা চোখে পড়ল। পরিপাটি গোছানো, কোথাও একটুও অগোছালো নেই। টেবিলে আগে থেকেই নাস্তা সাজানো। মনে হচ্ছিল আমাদের আশাটা পূর্ব পরিকল্পিত। আমি চুপচাপ সোফায় বসলাম। আব্বু আম্মু আর রেহানা আন্টি নিজেদের গল্পে মেতে উঠলেন। ছোটবেলার গল্প, স্কুলের গল্প, বিয়ের আগের গল্প সবই চলতে লাগলো। আর আমি বসে বসে ভাবছি আমাকে এখানে আনার রহস্যটা কি। ঠিক তখনই ভেতরের রুম থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল। আমি অজান্তেই সেদিকে তাকালাম, আর তাকিয়ে যেন কিছুক্ষণের জন্য থেমে গেলাম। হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে আসছে। মাথার চুল খোলা, মুখে কোনো ভারী মেকআপ নেই, তবুও অদ্ভুত সুন্দর লাগছে। চোখে এক ধরনের শান্ত ভাব, কিন্তু সেই শান্তির মাঝেও লুকানো লাজুকতা। রেহানা আন্টি হেসে বললেন, এই হচ্ছে আমার মেয়ে নীলা। নীলা এসে সবার সামনে ভদ্রভাবে সালাম দিল। তারপর চোখ তুলে একবার আমার দিকে তাকালো। আমি কেন জানি চোখ সরিয়ে নিলাম। হঠাৎ করে বুঝতে পারলাম আম্মু কেন আমাকে টি শার্ট পরে আসতে দেননি, কেন সাদা শার্ট পরতে বলেছিলেন, কেন আব্বু অফিস থেকে আগেভাগে বাসে এসেছিলেন। সব রহস্য একে একে পরিষ্কার হতে লাগলো। আমি আসলে ঘুরতে আসিনি,
আমি এসেছি দেখতে, আর আমাকে দেখানোর জন্যই এসব নাটক করা হয়েছে। পরিস্থিতি বুঝে আমি আরও অস্বস্তিতে পড়ে গেলাম। মনে হচ্ছিল আমি যেন কোনো ইন্টারভিউ দিতে এসেছি। আর ইন্টারভিউ বোর্ডে বসে আছে 3 জন, আম্মু, আব্বু এবং রেহানা আন্টি। আমি বুঝেও না বুঝার ভান করে রইলাম, যেন আম্মু বুঝতে না পারেন। হঠাৎ রেহানা আন্টি হেসে বললেন, নীলা, ফারহানকে নিয়ে ভেতরে বারান্দায় বসো, তোমরা গল্প করো। এই কথাটা শুনে আমার বুক ধড়ফড় করতে লাগলো। নীলা চুপচাপ মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। আমিও বাধ্য ছেলের মতো উঠে তার পিছু নিলাম। বারান্দাটা বেশ খোলা, হালকা বাতাস বইছে। দূরে আকাশে বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছে। পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু আমাদের দুজনের মাঝে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। কেউ কোনো কথা বলছে না। কয়েক সেকেন্ড পর নীলা নিজেই নীরবতা ভাঙল। নীলা হালকা কাশির মতো করে গলা পরিষ্কার করল। আপনি খুব অস্বস্তিতে আছেন, তাই না? আমি একটু হেসে বললাম, অস্বস্তি না, তবে একটু কনফিউজড। তারপর কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আপনাদের বাসা খুব সুন্দর, অনেক গোছানো। সবই আম্মুর অবদান। উনি না থাকলে বাসা একদিনেই যুদ্ধক্ষেত্র হয়ে যেত। আমি হেসে ফেললাম। কথার অস্বস্তিটা একটু একটু করে কমতে লাগলো। হালকা বাতাসে নীলার চুল বারবার মুখে এসে পড়ছিল। সে বারবার সরাচ্ছিল। ছোট্ট অসাধারণ একটা দৃশ্য, তবুও চোখ সরাতে ইচ্ছে হচ্ছিল না। নীলা আবার বলল, আপনি খুব চুপচাপ। পরিস্থিতি চুপচাপ করে দিয়েছে। তাহলে আমি কথা বলি। বলুন। তারপর ও নিজেই গল্প শুরু করলো। তার পড়াশোনা, বই পড়ার শখ, রান্না করতে ভালো লাগে কিনা, ছাদে গাছ লাগানো, বৃষ্টির সময় ছাদে দাঁড়িয়ে ভিজতে ইচ্ছে করা। খুব সাধারণ কিছু কথা, কিন্তু বলার ভঙ্গিটা এমন ছিল মনে হচ্ছিল অনেকদিনে পরিচিত কারোর সাথে কথা বলছি। আমি খেয়াল করলাম ওর কথায় কোনো জড়তা নেই, বরং আমাকে স্বাভাবিক করার একটা চেষ্টা আছে। হঠাৎ ভেতর থেকে আন্টির ডাক এলো, ফারহান, নীলা, দুজন আসো, নাস্তা খাবে। আমরা দুজনেই একসাথে তাকিয়ে হালকা হেসে ফেললাম। ড্রয়িং রুমে ফিরে দেখি টেবিলে নানান রকম নাস্তা সাজানো। সবাই মিলে গল্প করতে করতে নাস্তা খেতে লাগলাম। কিন্তু পুরো সময়টা জুড়ে আমি অনুভব করছিলাম মাঝে মধ্যে আম্মু আর রেহানা আন্টি চোরের মতো আমাদের দিকে তাকাচ্ছিলেন। আমি না দেখার ভান করছিলাম। কিছুক্ষণ পর আব্বু বললেন, আচ্ছা, আমরা তাহলে উঠি, অনেকক্ষণ বসে ফেলেছি। রেহানা আন্টি খুব আপ্যায়ন করলেন, আবার আসার কথা বললেন। নীলা দরজা পর্যন্ত এগিয়ে দিল। বিদায়ের সময় আবার চোখাচোখি হলো। এবার আমি চোখ সরালাম না। ও হালকা হাসল। আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে আম্মু অস্বাভাবিক রকম চুপ, আব্বুও চুপ। পুরো রাস্তা কেউ একটা কথাও বলল না, শুধু গাড়ির শব্দ আর মাঝে মাঝে হালকা নিঃশ্বাসের শব্দ। আমার সন্দেহ এবার প্রায় নিশ্চিত হয়ে গেল। বাসায় পৌঁছানোর পর আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি বললাম, এবার বলবে আমাকে কোথায় নিয়ে গিয়েছিলে? আম্মু জুতা খুলে ধীরে ধীরে সোফায় বসলেন। তারপর একদম সরাসরি আমার দিকে তাকালেন। তুই বুঝিসনি? না, বুঝিনি, তোমার মুখ থেকে শুনতে চাই। আম্মু গভীর একটা নিঃশ্বাস নিয়ে বললেন, রেহানা আমার ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবী। মাঝখানে আমাদের তেমন একটা দেখা সাক্ষাৎ হতো না। তারপর একদিন হঠাৎ শপিং মলে আমাদের দেখা হয়ে যায়, আর তারপর থেকে যোগাযোগ স্বাভাবিক হয়। একদিন আমাকে বলে ওর বাসায় যেতে, আর আমিও যাই। তখনই ওর মেয়ে নীলাকে দেখি। ভারী মিষ্টি একটা মেয়ে। আমার তো এক দেখাতেই অনেক ভালো লেগে যায়। তাই সরাসরি কিছু না ভেবে রেহানাকে বলে দেই যে নীলাকে আমি বাড়ির বউ করতে চাই। রেহানা প্রথমে কিছুটা অবাক হলেও পরে রাজি হয়ে যায়, আর তারপর বলে একদিন তোকে নিয়ে ওদের বাসায় যেতে, যেন সেই সুযোগে তোকে দেখতে পারে। কিন্তু আমি সেটা কিছুতেই পারছিলাম না। তুই তো কোথাও যেতে চাস না, আর যদি এই কথা বলি তাহলে তো আরও আগে যাবি না। আর তাই তো তোর বাবার সাথে কথা বলে এই প্ল্যানটা বের করি। আমি চুপ করে রইলাম। আম্মু আবার বললেন, তা বল, নীলাকে তোর কেমন লাগলো? এই প্রশ্নটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি এড়িয়ে যেতে চাইলাম। জানি না। জানি না মানে? ভালো না খারাপ? আমি চুপ করে রইলাম।
মাথার ভেতর তখনও বারান্দার সেই বিকেল, হালকা বাতাস আর নীলার হাসিটা ঘুরে বেড়াচ্ছে। আব্বু ধীরে বললেন, দেখ, আমরা তোকে কোনো সিদ্ধান্ত নিতে বলছি না, শুধু জানতে চাইছি তোর মনে কোনো আপত্তি আছে কিনা। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আপত্তি তেমন কিছু না, কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না, আর এটা তোমাদেরকে বলেওছি। এখন আর তখন কি, একবার না একবার তো করতে হবেই। আর তাছাড়া তোমার বয়সও তো কম হয়নি, তোমার সাথের বন্ধুরা তো অনেকেই বিয়ে করে ফেলেছে। দেখো, তোমার আম্মুর এবং আমার নীলাকে পছন্দ হয়েছে, মেয়ে হিসাবেও অনেক ভালো। এখন শুধু তোমার মতামত জানার বাকি। আমি চুপ করে বসে রইলাম। কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি যেন এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছি যেটা খুললে জীবন অন্যদিকে মোড় নেবে, আর বন্ধ রাখলে আগের মতোই থাকবে। আমি ধীরে বললাম, সময় লাগবে ভাবতে। আম্মু নরম গলায় বললেন, সময় লাগলে সময় নে, আমরা তোকে আজই কিছু বলতে বলছি না। কথা সেখানে থেমে গেল, কিন্তু ভেতরে ভেতরে বিষয়টা থামল না। পরে কয়েকদিন আমি অদ্ভুত একটা অবস্থার মধ্যে থাকলাম। নীলার কথা না ভাবতে চাইলে আরও বেশি মনে পড়ছিল বারান্দার সেই প্রথম কথা, ওর সহজ হাসি, আর আমার অস্বস্তি কমিয়ে দেওয়ার চেষ্টা, সব যেন মাথায় ঘুরছিল। এর মধ্যে একদিন বিকেলে অচেনা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি নীলা। কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর নিজেকে সামলে বললাম, ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ভালো। ডিস্টার্ব করলাম কি? আরে না না, তেমন কিছু না। আমার নাম্বার পেলেন কোথায়? আজকাল কারো নাম্বার পাওয়া খুব কঠিন কিছু না। তা অবশ্য ঠিক। তা কি করছেন? এই তো কিছু না, বসে আছি। আপনি? আমিও। নীলা কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসির মতো শব্দ করল। জানেন, সেদিন বারান্দায় আপনি খুব চুপ ছিলেন, মনে হচ্ছিল জোর করে বসিয়ে রাখা হয়েছে আপনাকে। আমি হেসে ফেললাম। সত্যি কথা বলতে কি, হ্যাঁ, প্রথমে ঠিক তাই মনে হচ্ছিল। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, কিন্তু সেই নীরবতাটা অস্বস্তিকর না, বরং স্বস্তির। আপনি খুব কম কথা বলেন, তাই না? প্রয়োজন ছাড়া বলি না। তাহলে আজকে প্রয়োজন আছে? মনে হচ্ছে আছে। এই ছোট ছোট কথার মাঝেই একটা অদৃশ্য স্বাচ্ছন্দ্য তৈরি হতে লাগলো। সেদিন প্রথম 20 মিনিট কথা হলো, কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তবুও মনে হচ্ছিল অনেক কিছু বলা হয়ে গেছে। তারপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে কথা হতে লাগলো, কখনো ফোনে, কখনো মেসেজে। কথা শুরু হতো খুব সাধারণভাবে, কিন্তু শেষ হতো হাসি দিয়ে। একদিন রাতে নীলা বলল, আপনি কি সব সময় এমন? কেমন? কম কথা বলেন, কিন্তু শোনেন বেশি। কেন, সেটা কি খারাপ? না, বরং ভালো। ধীরে ধীরে বুঝতে পারলাম আমি অজান্তেই দিনের একটা অংশ নীলার জন্য রেখে দিচ্ছি। কোনো কথা না হলেও ওর একটা হ্যালো না পেলে দিনটা অসম্পূর্ণ লাগতে শুরু করলো। একদিন বিকেলে নীলা হঠাৎ বলল, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি কিছুক্ষণ চুপ রইলাম। কোন ব্যাপারে? না বোঝার ভান করছেন? বুঝলাম নীলাও সবই জানে, তাই আর কথা না ঘুরিয়ে বললাম, আসলে সময় নিচ্ছে। নিন, আমি তাড়াহুড়ো করছি না, শুধু একটা কথা বলবো। বলুন। আপনি না চাইলে কিছুই হবে না, এই বিষয়ে আমার কোনো জোর নেই। ওর এই কথাটা আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলল। কোনো চাপ নেই, কোনো তাড়া নেই। সেদিন রাতে অনেকক্ষণ ঘুম আসেনি। ভাবছিলাম একটা মেয়ের সাথে সবেমাত্র কয়েকদিনের কথা, তবুও মনে হচ্ছে বহুদিনের পরিচয়। ওর ভদ্রতা, সহজ স্বভাব আর সম্মান দেওয়ার ভঙ্গিটা বারবার মনে পড়ছিল। পরদিন সকালে আম্মু জিজ্ঞেস করলেন, কি রে, ভাবা শেষ? আমি শান্তভাবে বললাম, কি ভাবলি? আমার কোনো আপত্তি নেই। আম্মুর মুখের হাসিটা দেখার মতো ছিল, যেন বহুদিনের একটা ইচ্ছে পূরণ হলো। তারপর সবকিছু খুব দ্রুত এগোতে লাগলো। দুই পরিবার আবার বসল।
কথাবার্তা হলো, তারিখ ঠিক হলো, আংটি পরানোর ছোট্ট আয়োজন করা হলো। সবকিছু এত দ্রুত এগোতে লাগলো যে মাঝে মাঝে মনে হতো আমি এখনও ঠিকভাবে ধরতেই পারিনি কি হচ্ছে। কিন্তু আশ্চর্যভাবে ভয় বা চাপের বদলে একটা শান্ত স্বাভাবিকতা কাজ করছিল। নীলার সাথে কথা বলা এখন দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে। আর সেই অভ্যাস থেকেই একদিন বলে উঠলাম, আমরা কি একদিন একটু বাইরে যেতে পারি? নীলা একটু থেমে বলল, মানে ডেটের মতো? আমি ওর কথা শুনে হালকা হাসলাম। নামটা এত ভারী করতে হবে না, শুধু দেখা করা। ঠিক আছে। তারপর ঠিক করলাম শহরের একটা নিরিবিলি ক্যাফেতে দেখা হবে। আমি আগে পৌঁছে গিয়েছিলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। অদ্ভুত একটা নার্ভাসনেস কাজ করছিল। কিছুক্ষণ পর নীলা ঢুকল। হালকা আকাশি রঙের ড্রেস, চুল খোলা, একদম আগের মতোই সিম্পল। সে সামনে বসে বলল, কখন এসেছেন? এই একটু আগে। নীলা সামনে বসতেই বুঝলাম বারান্দার সেই প্রথম বিকেলের অস্বস্তিটা আজ আর নেই, বরং আজকে একটা অন্যরকম শান্ত নার্ভাসনেস কাজ করছে। ও ব্যাগটা পাশে রেখে হালকা করে চুল ঠিক করল। এত চুপ কেন? ভাবছি এই জায়গায় আমরা কেন বসে আছি। আপনি ডেকেছেন, ভুলে গেলেন? ডেকেছি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে এটা করা উচিত ছিল না। কেন? কারণ এখন থেকে এই জায়গাটা স্পেশাল হয়ে যাবে। নীলা মুখ টিপে হাসল। ওয়েটার এসে অর্ডার নিল। আমরা দুজনেই কফি আর হালকা কিছু খাবার অর্ডার দিলাম। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। নীলা টেবিলের ওপর আঙ্গুল দিয়ে অকারণে লাইন টানতে টানতে বলল, আপনি আমাকে প্রথম দিন দেখে কি ভেবেছিলেন? ওর এমন প্রশ্নে কিছুটা ভরকে গেলাম। তারপর স্বাভাবিক হয়ে বললাম, ভাবছিলাম এই মেয়েটা এত স্বাভাবিক কেন। মানে? মানে এমন পরিস্থিতিতে মানুষ সাধারণত বেশি ভদ্র, বেশি সিরিয়াস, একটু অভিনয় করে। তুমি কিছুই করনি, উল্টো যেচে কথা বলেছ। হ্যাঁ, কারণ আমি অভিনয় করতে পারি না, আর করতে চাইও না। সেটার জন্যই তো আজকে এত দূর আসা। কফি এলো, কাপ থেকে ধোয়া উঠছে। ও কাপটা হাতে নিয়ে একটু চুমুক দিল। ধীরে ধীরে কথা এগোতে লাগলো। স্কুলের মজার স্মৃতি, বন্ধুদের নিয়ে হাসাহাসি, ভবিষ্যতে কে কী করতে চায় এসব নিয়ে হালকা কথাবার্তা। কখন সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ নীলা বলল, একটা কথা বলবো? বলো। আপনি বাস্তবে অনেক বেশি ভালো ফোনের চেয়ে। হয়তো, কারণ ফোনে তো শুধু কথা যায়, মানুষটা যায় না। নীলা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এড়িয়ে যেতে ইচ্ছে করল না। তারপর ধীরে ধীরে কফি শপ থেকে বাইরে এসে দাঁড়ালাম। রাস্তায় হালকা বাতাস। নীলা বলল, আজকের দিনটা আমার খুব ভালো লাগলো। আমারও। তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এখন থেকে তোমাকে না দেখে থাকা কঠিন হয়ে যাবে। নীলা মাথা নিচু করে হেসে ফেলল। এরপর থেকে দেখা হওয়া আরও সহজ হয়ে গেল। মাঝে মাঝে পরিবারের জানাশোনার মধ্যেই দেখা, আবার কখনো অজান্তে। অল্প দিনের মধ্যেই একটা স্বাভাবিক বোঝাপড়া তৈরি হয়ে গেল। এদিকে দুই পরিবার বিয়ের তারিখ ঠিক করে ফেলল। বাড়িতে কেনাকাটা শুরু হয়ে গেল। আম্মু প্রতিদিন নতুন নতুন প্ল্যান করছেন। আব্বু খরচের হিসাব করে মাথা চুলকাচ্ছেন। আর আমি মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছি জীবন সত্যিই মোড় নিতে যাচ্ছে। অতঃপর বিয়ের আগের দিনগুলো অদ্ভুত ব্যস্ততায় কাটতে লাগলো। আত্মীয় স্বজন, বাজার, ফোন কল, দাওয়াত দেওয়া, সব মিলিয়ে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কিন্তু এর মাঝেও রাতে কথা হতো। একদিন বলল, আর কয়েকদিন পর কিন্তু আপনি আমাকে এভাবে ফোন করতে পারবেন না। কেন? তখন তো সামনে বসেই কথা বলতে হবে। তা অবশ্য ঠিক। বিয়ের দিন সকালটা অদ্ভুত শান্ত লাগছিল, যেন ঝড়ের আগের নীরবতা। হলুদ মেহেদি, আত্মীয়দের ভিড়, হাসাহাসি, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছিল। দুপুরের দিকে বরযাত্রী নিয়ে গেলাম নীলাদের বাসায়। বেশ বড় করে আয়োজন করা হয়েছে। বর্তমানে বিয়ের আসরে বসে আছি। চারপাশে মানুষ, হইচই, সবকিছুর মাঝেও আমার চোখ শুধু একজনকেই খুঁজছিল, আর সে হচ্ছে নীলা।
নীলা যখন লাল শাড়ি পরে মাথা নিচু করে এসে বসলো, তখন মনে হলো এই মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম এক শান্ত বিকেলে, আর আজ সে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে সামনে বসে আছে। কাজী সাহেব কবুল বলতে বললেন। আমি স্পষ্ট গলায় বললাম, কবুল। তারপর নীলার কণ্ঠ ভেসে এলো, নরম কিন্তু পরিষ্কার, কবুল। সে মুহূর্তে বুঝলাম, সেদিন আম্মু আমাকে জোর করে না নিয়ে গেলে হয়তো এই দৃশ্যটা কখনোই দেখা হতো না। সব শব্দ, সব মানুষ, সব আয়োজনের মাঝেও মনে হচ্ছিল আমাদের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একটা বিকেল, একটা বারান্দা, আর দুজন অচেনা মানুষের অস্বস্তি দিয়ে। আর আজ সেই অস্বস্তি জায়গা করে দিয়েছে এক অদ্ভুত শান্ত সম্পর্ককে। গল্পটা আসলে সেদিন শুরু হয়েছিল, বিয়েটা শুধু তার আনুষ্ঠানিক ঘোষণা। অতপর বাসঘরে ঢুকেই প্রথমে যে জিনিসটা বুঝলাম, সিনেমায় যেভাবে দেখায় বাস্তবে ঠিক তেমন না। ঘর ভরা ফুলের গন্ধ, খাটের চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, আলো হালকা কম। দরজা বন্ধ করতেই বাইরের হইচই শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল। হঠাৎ সবকিছু খুব চুপচাপ। নীলা খাটের এক কোণে বসে আছে মাথা নিচু করে, হাতে চুড়ি নিয়ে অকারণে নাড়াচাড়া করছে। এত লোকের মাঝে যে মেয়েটা স্বাভাবিকভাবে কথা বলে, সে এখন একদম চুপ। আমি দরজার পাশে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। তারপর বললাম, আসবো নাকি দাঁড়িয়ে থাকবো? নীলা মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করল। আপনার ঘর, আমার অনুমতি নেওয়া লাগবে নাকি? এতদিন শুধু আমারই ছিল, কিন্তু আজ থেকে এটা তোমারও ঘর। আমি ধীরে ধীরে গিয়ে খাটের অন্য পাশে বসলাম। মাঝখানে বেশ খানিকটা দূরত্ব, এত দূরত্ব যে চাইলে আরেকজন বসতে পারে। আমি হালকা মজা করে বললাম, এই দূরত্বটা কি ইচ্ছে করে রেখেছ? নীলা হালকা হাসল। না, নিচে থেকেই হয়ে গেছে। কিছুক্ষণ কেউ কথা বললাম না। বাইরে সবাই যে যার মতো হাসাহাসি করছে, ভেতরে আমরা দুইজন বসে আছি। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমি বললাম, একটা কথা বলবো? নীলা মাথা নাড়ল। আজকে সারাদিন এত লোকের মাঝে থেকেও মনে হচ্ছিল তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারলে ভালো লাগতো। আমারও। এই ছোট্ট কথাটাই বরফ গলানোর মতো কাজ করল। আমি বললাম, পানি খাবে? হুম। আমি পানির গ্লাসটা এগিয়ে দিলাম। গ্লাসটা এগিয়ে দিতেই হাত ছুঁয়ে গেল। নীলা হালকা চমকে উঠল, তারপর পুরো গ্লাসের পানি শেষ করল। আমি একটু কাছে এগিয়ে গেলাম। তারপর কথাগুলো খুব স্বাভাবিকভাবে আসতে লাগলো। কে কতটা ক্লান্ত, কার আত্মীয় কত বেশি কথা বলেছে, কে কে কতবার একই প্রশ্ন করেছে, এসব নিয়ে হাসাহাসি। অল্প সময়েই ঘরের অস্বস্তিটা কমে গেল। আমি বললাম, জানো, আজকে তোমাকে দেখে বারবার মনে হচ্ছিল এই মেয়েটার সাথে আমার সত্যি বিয়ে হয়ে গেছে। আমারও বারবার মনে হচ্ছিল আমি কি সত্যিই আপনার বউ হয়ে গেছি। রাতটা গল্প করতে করতেই কেটে গেল। কোনো নাটকীয়তা নেই, কোনো বাড়তি কিছু না, শুধু দুজন মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। পরদিন সকাল, ঘুম ভাঙল দরজায় টোকা আর ফিসফাস হাসি শব্দে। নীলা তাড়াহুড়ো করে উঠে শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। এটা দেখে আমি বললাম, এত ভয় পাচ্ছ কেন? দরজা ভেঙে ঢুকবে না। নীলা হালকা বিরক্ত মুখে তাকালো। আপনি বুঝবেন না, নতুন বইয়ের উপর সবার কেমন কৌতূহল থাকে। আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা, তাহলে আজ থেকে তোমার কৌতূহলের দায়িত্ব আমার। মানে? আমি একটু এগিয়ে এসে নরম গলায় বললাম, মানে সবাই তোমাকে যতটুকু দেখবে তার চেয়ে একটু বেশি আমি দেখব, একটু বেশি বুঝবো, আর সারা জীবন তোমাকে আগলে রাখব। নীলা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, চোখে সেই পরিচিত শান্ত লাজুকতা। তারপর ধীরে বলল, আপনি না কথা দিয়ে খুব সহজে মন ভালো করে দেন। এটাই তো আমার প্রধান কাজ ম্যাডাম। দরজায় আবার টোকা পড়ল, বাইরে থেকে হাসির শব্দ। আমি জোরে বলে উঠলাম, এই আসছি, তোমরা যাও। নীলা ফ্রেশ হয়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে নতুন দিনের আলো, ঘরের ভেতর নতুন জীবনের শুরু। এই সকালটা 8-10টা সকালের মতো ছিল না, কারণ সেই সকাল থেকেই
দুটো আলাদা জীবন একসাথে হাঁটা শুরু করেছিল। গল্পটা শুরু হয়েছিল এক বিকেলের অস্বস্তি দিয়ে, শেষ হলো এক সকালের নিশ্চিন্ত হাসিতে, আর মাঝখানে তৈরি হয়ে গেল একটা খুব সাধারণ, খুব শান্ত, কিন্তু খুব গভীর ভালোবাসার গল্প। দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।